আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাসায় বসে অবশ্যই মনোযোগ দিয়ে পড়াশোনা করছো। কিন্তু স্কুলে এসে পড়াশোনা করতে পারছো না। তাই তোমাদের পড়াশোনায় যাতে মনোযোগ করতে পারো, সেই কারণে আমাদের স্কুল অর্থাৎ তোমাদের স্কুল বেগম নূরজাহান মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এই অনলাইন ক্লাসের প্রচেষ্টা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রথমেই তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত। আমি মেহেরুন্নেসা সিদ্দিকা, সহকারী শিক্ষক, বেগম নূরজাহান মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়, শ্রেণী অষ্টম, বিষয় বাংলা, আর আজকের পাঠ হচ্ছে গদ্য। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ঠিকই ধরেছো যে আজকে আমি তোমাদের পড়াবো হচ্ছে তোমাদের পাঠ বইয়ের বাংলা বইয়ের গদ্য একটি পাঠ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিচের ছবিগুলো একটু ভালো করে লক্ষ্য করো যে নিচের ছবিগুলোতে আমরা কি দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, প্রথম ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি একটি লোক একটি হাঁড়িতে রং করছে। তাহলে এই ছবিটা দেখে আমরা কি বুঝতে পারছি? যে এই ছবিটিতে দেখে আমরা বুঝতে পারছি এটি একটি মৃৎশিল্পের ছবি। দ্বিতীয় ছবিটিতে একটু ভালো করে লক্ষ্য করো। দ্বিতীয় ছবিটিতে আমরা কি দেখতে পাচ্ছি? দ্বিতীয় ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি একজন মহিলা কি করছে? কাপড় বুনছে। তাহলে এই ছবিটি দেখে আমরা কি বলতে পারছি? এই ছবিটি দেখে আমরা বুঝতে পারছি যে এটি একটি বস্ত্র শিল্প। তাহলে এই দুটো ছবি দেখে আমরা কি বুঝতে পারছি? মৃৎশিল্প, বস্ত্র শিল্প, এগুলো আমাদের দেশের কি? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ঠিকই ধরতে পেরেছো যে আজকে তাহলে আমাদের পাঠের বিষয় কি? আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে আমাদের লোকশিল্প। লিখেছেন কামরুল হাসান। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পাঠ শুরু করার আগে একটু এক নজরে শিক্ষণফলটি দেখে নিই যে এই পাঠে আমরা আজকে কি কি শিখব। প্রবন্ধকার কামরুল হাসানের পরিচিতি বলতে পারবে, নতুন শব্দের অর্থ বলতে পারবে, প্রবন্ধটি প্রমিত উচ্চারণে পাঠ করতে পারবে। জামদানি শাড়ি আমাদের গর্বের বস্তু, এই উক্তিটি ব্যাখ্যা করতে পারবে। স্বদেশী পণ্য কিনে হও ধন্য, এর বাস্তবায়নে আমাদের সকলের এগিয়ে আসতে হবে। উক্তিটি প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা পাঠটি শুরু করার আগে এক নজরে শিক্ষণফলটি দেখে নিলাম। প্রিয় শিক্ষার্থীরা, মূল পাঠ শুরু করার আগে আমরা চলো তোমরা কি করবে? বই, খাতা, কলম নিয়ে অবশ্যই বসে পড়ো আমার সাথে, যাতে যখন আমি পড়াবো তখন বইটি যদি তোমাদের সামনে থাকে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, এবং খাতা আর কলমটি যদি থাকে তোমাদের প্রয়োজনীয় কিছু তথ্য তোমরা নোট আকারে লিখে নিতে পারবে। তাহলে চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা মূল পাঠে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রথম প্রশ্নটি ছিল প্রবন্ধকার কামরুল হাসানের পরিচিতি বলতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, একটু লক্ষ্য করো যে আমরা ছবিতে কাকে দেখতে পাচ্ছি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উনি হচ্ছেন আমাদের প্রবন্ধকার কামরুল হাসান। তাহলে চলো আমরা কামরুল হাসান সম্পর্কে একটু জেনে নিই। কামরুল হাসান জন্মগ্রহণ করেন 1921 খ্রিস্টাব্দে।
তারপরে তিনি পড়াশোনা করেন স্নাতক সরকারি ইনস্টিটিউট অফ আর্টস কলেজে। তার কর্মজীবন ছিল ঢাকা চারু ও কারুকলা ইনস্টিটিউট। চারু এবং কারুকলায় তিনি অনেক বছর অধ্যাপনা করেন। তিনি পুরস্কার পান হচ্ছে কুমিল্লা ফাউন্ডেশন স্বর্ণপদক এবং স্বাধীনতা পদক। এবং কামরুল হাসান মৃত্যুবরণ করেন ২রা ফেব্রুয়ারি ১৯৮৮ খ্রিস্টাব্দে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কামরুল হাসান সম্পর্কে একটু জেনে নিলাম। এরপরে আসো আমরা কিছু শব্দের অর্থ জেনে নিই। কারণ এই পাঠটি শুরু করার আগে আমরা শব্দ অর্থগুলি যদি জেনে নিই তাহলে তোমাদের পাঠ পড়তে বা বুঝতে সুবিধা হবে। নিবিড়। নিবিড় অর্থ কি? নিবিড় অর্থ হচ্ছে ঘনিষ্ঠ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বোঝার সুবিধার্থের জন্য পাশে একটি ছবি দেওয়া আছে। ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? ছবিতে আমরা দেখতে পাচ্ছি ভাই বোন। বোন কি করছে? ভাইকে আদর করছে। তার স্নেহে কি করছে? ভাইয়ের শার্টের বুতাম লাগিয়ে দিচ্ছে। তাহলে আমরা সকলেই জানি যে ভাই বোনের সম্পর্ক অনেক ঘনিষ্ঠ হয়ে থাকে। পণ্য। পণ্য অর্থ কি? পণ্য অর্থ হচ্ছে বিক্রি করা যায় এমন জিনিস, যা আমরা ছবিটিতে দেখতে পাচ্ছি যে একটি দোকানে অনেক কিছু পণ্য সামগ্রী রয়েছে, যা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসে ব্যবহার আমরা করে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি বুঝতে পারছো? কারণ তোমাদের বোঝার সুবিধার্থের জন্য আমি তোমাদের শব্দের অর্থের সাথে মিলিয়ে মিলিয়ে ছবিগুলো দিয়েছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। লোকশিল্প। লোকশিল্প অর্থ কি? লোকশিল্প হচ্ছে সাধারণ মানুষ কর্তৃক সৃষ্ট শিল্প, যা আমরা ছবিটিতে দেখতে পাচ্ছি যে একজন মহিলা কি করছে? কাপড় বুনছে। তাহলে আমরা এই কাপড় বোনা, তারপরে হচ্ছে মাটি দিয়ে হচ্ছে কি করা, অনেক কিছু তৈরি করা জিনিসপত্র, তারপর বাঁশ বেত দিয়ে অনেকপত্র জিনিস তৈরি করা, তাদেরকে আমরা কি বলি? আমরা শিল্পই বলে থাকি। আর এই শিল্পগুলো কে তৈরি করে? মানুষ, সাধারণ মানুষ, যাদেরকে আমরা বলি লোকশিল্প। অমূল্য। অমূল্য অর্থ কি? অমূল্য অর্থ হচ্ছে মূল্য দিয়ে যার বিচার করা যায় না। তাহলে তোমরা একটু চিন্তা করে দেখো যে আমরা যখন বাজারে যাই তখন কি করি? জিনিসপত্র দিয়ে, টাকা দিয়ে জিনিসপত্র কিনে নিয়ে আসি। তারপরে কোনো কিছু কিনতে হলে টাকা লাগে। তাহলে কোন জিনিসটি কিনতে আমাদের টাকা লাগে না? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পাশের ছবিটিতে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে মায়ের ভালোবাসা। বাবা মায়ের ভালোবাসা এমন একটি ভালোবাসা যা টাকা মূল্য দিয়ে কেনা যায় না। অপ্রতুল। এর মানে হচ্ছে যথেষ্ট নয়, যা আমরা একটি ছবিতে দেখতে পাচ্ছি যে একজন বৃদ্ধ মহিলা কি করছে? ভাত খাচ্ছে, শুধু ভাত, যা হচ্ছে যথেষ্ট নয়। এর সাথে ভাতের সাথে নিশ্চয়ই কিছু দরকার। তোমাকে যদি শুধু খালি ভাত খেতে দেওয়া হয় তাহলে কি তুমি খাবে?
না, ভাতের সাথে নিশ্চয়ই আরো কিছু খাবে। আমরা শুধু কি খালি ভাত খাই? অবশ্যই না, আমরা ভাতের সাথে তরকারি, ডাল ইত্যাদি জিনিস খেয়ে থাকি। তাহলে ভাতের সাথে আমাদের আরো কিছু লাগে, শুধু ভাত খেলেই যথেষ্ট নয়। দক্ষতা। দক্ষতা অর্থ কি? দক্ষতা অর্থ হচ্ছে নিপুণতা, যা আমরা ছবিটিতে দেখতে পাচ্ছি যে দুইজন মহিলা কি করছে, একটি কাঁথা সেলাই করছে। একটু ভালো করে ছবিটি লক্ষ্য করো, লক্ষ্য করলেই বুঝতে পারবে যে এটি একটি নকশি কাঁথার ছবি, যা সবার মধ্যে বিদ্যমান থাকে না। এটি সেলাই করার জন্য অবশ্যই দক্ষতার প্রয়োজন। লুপ্ত প্রায়। লুপ্ত প্রায় অর্থ হচ্ছে লোপ পেতে বসেছে এমন, যা আমরা ছবিটিতে দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু ছবিটি ভালো করে লক্ষ্য করলো, লক্ষ্য করলেই বুঝতে পারবে যে ছবিটিতে আমরা কি দেখতে পাচ্ছি। ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি একটি পুতুল নাচের ছবি। আগে, অনেক বছর আগে গ্রামে মেলা হতো এবং সেই মেলায় কি হতো, পুতুল নাচ হতো, যা সবাই অনেক মনোযোগ করে সহকারে দেখত এবং আনন্দ সহিত দেখত। কিন্তু এখন এই পুতুল নাচ প্রায় দেখা যায় না। রেওয়াজ। রেওয়াজ অর্থ কি? রেওয়াজ অর্থ হচ্ছে রীতি, যা আমরা ছবিটিতে দেখতে পাচ্ছি। ছবিটিতে আমরা কি দেখতে পাচ্ছি, একটি ছেলে আরেকটি ছেলের সাথে কোলাকুলি করছে। আর এই ছবিটির সাথে আমরা সকলেই পরিচিত, ঠিক না শিক্ষার্থী বন্ধুরা? যে আমরা কি করি, আমাদের দুইটি হচ্ছে ধর্মীয় উৎসব, একটি হচ্ছে ঈদ উল ফিতর আর আরেকটি হচ্ছে ঈদ উল আজহা। এই দুইটি আমাদের ধর্মীয় উৎসবে আমরা কি করি, যে মুসলমান ধর্ম অনুযায়ী আমরা যখন নামাজ পড়ে বের হই তখন সবাই একজন আরেকজনের সাথে কি করি, কোলাকুলি করি, যা আমরা ছবিটিতে দেখতে পাচ্ছি। এটা তাহলে আমাদের কি, এই যে আমাদের রীতি। অনুপ্রেরণা। অনুপ্রেরণা অর্থ হচ্ছে উৎসাহ। এখন অনুপ্রেরণা উৎসাহ, এই উৎসাহটা কি, যা আমরা একটি ছবিতে দেখতে পাচ্ছি। এই ছবিটি দেখে আমরা কি বুঝতে পারছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এই ছবিটি দেখে আমরা বুঝতে পারছি যে দুইটি ছোট ছোট বাচ্চা ছেলে কি করছে, মসজিদে নামাজ পড়তে গিয়েছে। এখন এই দুইটি ছেলেকে আমরা কি করতে পেরেছিলাম, আমরা উৎসাহ দিতে পেরেছি। এই কারণে তারা উৎসাহ পেয়ে এতটুকু ছোট বয়সে মসজিদে নামাজ পড়তে গিয়েছে। জীবন কথা। জীবন কথা হচ্ছে জীবনের কাহিনী, যা আমরা একটি ছবিতে দেখতে পাচ্ছি। যে ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি, যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন কথা কে লিখেছেন, ভবেশ রায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তো অবশ্যই বইটি খুলে বসেছ এবং আমাদের আজকের পাঠের বিষয়টি বের করে আমার সাথে অবশ্যই ক্লাসে আছো। তাহলে চলো আমরা একটু এই পাঠটি ভালো করে এবং প্রমিত উচ্চারণে, শুদ্ধ উচ্চারণে আমরা পাঠটি পাঠ করি। কুটির শিল্পের মাধ্যমে তৈরি শিল্পগুলো সামগ্রী লোকশিল্পের মধ্যে গণ্য।
প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই চরণটি পাঠ করে কি বুঝতে পারলাম? আমরা এই এই চরণটি পাঠ করে বুঝতে পারলাম যে কুঠির শিল্পের মাধ্যমে তৈরি শিল্পগুণ সামগ্রী লোকশিল্পের মধ্যে পড়ল, যা আমরা ছবিগুলোতে দেখতে পাচ্ছি। প্রথম ছবিটিতে একটু লক্ষ্য করো, লক্ষ্য করলেই বুঝতে পারবে যে কতগুলো মহিলা কি করছে, পাটে চটে বা পাটে কি করছে, পাপোশ তৈরি করছে। দ্বিতীয় ছবিটিতে দেখো যে একটি লোক, দুইজন মহিলা কি করছে, বাঁশ ও বেত দিয়ে অনেক কিছু জিনিসপত্র তৈরি করছে। তৃতীয় ছবিটিতে দেখো যে মৃৎশিল্পের মানে মাটির তৈরি অনেক জিনিসপত্র ছবিটিতে দেখা যাচ্ছে। তাহলে এই তিনটি ছবি দেখে আমরা অবশ্যই বুঝতে পারছি যে কুটির শিল্পের মাধ্যমে তৈরি শিল্পগুণ সামগ্রী লোকশিল্পের মধ্যে গণ্য। বাংলাদেশের মানুষের জীবনের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছে কুটির শিল্প। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রথম ছবিটিতে একটু লক্ষ্য করো, অবশ্যই দেখতে পাচ্ছ যে প্রথম ছবিটিতে আমরা কি দেখতে পাচ্ছি? প্রথম ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি যে একজন মহিলা কি করছে, অনেক কিছু জিনিসপত্র বিক্রি করছে। আর এগুলো, এই জিনিসপত্রগুলো কি? এই জিনিসপত্রগুলো হচ্ছে আমাদের কুটির শিল্প। দ্বিতীয় ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি যে তিনজন মহিলা কি করছে, যে বাঁশ দিয়ে কতগুলো ঝুড়ি বানাচ্ছে। এবং তৃতীয় ছবিটিতে দেখো মাটি দিয়ে একজন মহিলা কি করছে, ঢাকনা তৈরি করছে। আর এটাকে আমরা কি বলবো? মৃৎশিল্প। তাহলে এবার তো অবশ্যই শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো যে বাংলাদেশের মানুষের জীবনের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছে কুটির শিল্প। ঢাকায় মুসলিনের কথা। ঢাকা শহরের ডেমরা এলাকার তাঁতিদের অমূল্য সৃষ্টি দুনিয়া জুড়ে তুলেছিল প্রবল আলোড়ন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথম ছবিটি একটু ভালো করে লক্ষ্য করি যে প্রথম ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি। প্রথম ছবিটিতে একটি শাড়ির ছবি দেখতে পাচ্ছি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি হচ্ছে কোনো শাড়ি না, সেটি হচ্ছে আমাদের ঢাকার ঐতিহ্য একটি শাড়ি, যেটি হচ্ছে মুসলিম শাড়ি নামে পরিচিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় ছবিটিতে লক্ষ্য করো, মুসলিম শাড়ি এতই সূক্ষ্ম ছিল যে একটি আংটির ভিতর দিয়ে প্রবেশ করানো যেত, যেটি আমরা দ্বিতীয় ছবিটিতে দেখতে পাচ্ছি। এবং তৃতীয় ছবিটিতে দেখো, সেটি হচ্ছে একজন তাঁতি কি করছে, মুসলিম শাড়ি বুনছে। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে ঢাকায় মুসলিনের কথা, ঢাকা শহরে ডেমরা এলাকার তাঁতিদের অমূল্য সৃষ্টি দুনিয়া জুড়ে তুলেছিল প্রবল আলোড়ন, যা আমরা তিনটি ছবি দেখে বুঝতে পারছি। গ্রামীণ লোকশিল্প আজ লুপ্ত প্রায়। এটি হলো নকশিকাঁথা। বাংলাদেশের গ্রামে গ্রামে নকশিকাঁথা তৈরির রেওয়াজ ছিল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু প্রথম ছবিটিতে দেখো। প্রথম ছবিটিতে আমরা কি দেখতে পাচ্ছি? প্রথম ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি একজন মহিলা কি করছে, অনেক বড় একটি নকশিকাঁথা সেলাই করছে। প্রিয় শিক্ষার্থীরা, এবার দ্বিতীয় ছবিটিতে আমরা যাই। দ্বিতীয় ছবিটিতে দেখো অনেকগুলো মহিলা বসে অনেক বড় একটি নকশিকাঁথা সেলাই করছে। নারায়ণগঞ্জ জেলার নোয়াপাড়া গ্রামে জামদানি কারিগরদের বসবাস, যা আমরা প্রথম ছবিটিতে দেখতে পাচ্ছি যে একজন জামদানি কারিগর বা তাঁতি কি করছে, জামদানি শাড়ি বুনছে। দ্বিতীয় ছবিটিতেও আমরা দেখতে পাচ্ছি যে
অনেকগুলো তাঁতি কি করছে, জামদানি শাড়ি বুনছে। এবং তৃতীয় ছবিটিতে আমরা দেখো, সেটি হচ্ছে অনেক ধরনের অনেক রঙের জামদানি শাড়ি। তাহলে এই ছবিগুলো দেখে প্রিয় শিক্ষার্থীরা আমরা অবশ্যই বুঝতে পারছি এরপর আসো গাছের তুলা দিয়ে সুতা কাটা ও হস্তচালিত তাঁতে এইসব সুতায় যে কাপড় প্রস্তুত করা হয় সেই কাপড়ই প্রকৃত খাদি বা খদ্দ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই খাদি বা খদ্দর সম্পর্কে বা এই কাপড় সম্পর্কে তোমরা অবশ্যই কেউ চেনো, আবার কেউ চেনো। তাহলে চলো আজকে আমরা এই কাপড়ের সাথে পরিচিত হই। প্রথম ছবিটিতে দেখো প্রিয় শিক্ষার্থীরা, একজন তাঁতি কি করছে, সুতা রং করে রোদ্রে শুকাচ্ছে। এরপরে দ্বিতীয় ছবিটিতে দেখো যে একজন তাঁতি কি করছে, সেই কাপড় বুনছে। এবং তৃতীয় ছবিটিতে দেখো যে কি করছে, তাঁতিরা সেই কাপড় তৈরি করে বিক্রি করছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা অবশ্যই বুঝতে পারছো পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, বান্দরবন, রামগড় এলাকার চাকমা, কুকি ও মুরাং মেয়েরা তাদের নিজেদের ও পুরুষদের পরিধায় বস্ত্র বুনে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এই চরণটি পড়ার পরে উপরের ছবিগুলো একটু ভালো করে লক্ষ্য করো, লক্ষ্য করলেই বুঝতে পারবে যে প্রথম ছবিটিতে আমরা কি দেখতে পাচ্ছি। প্রথম ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি যে চাকমারা কি করছে, কাপড় বুনছে। এবং দ্বিতীয় ছবিটিতে দেখো, দ্বিতীয় ছবিটিতে একজন কুকি মহিলা কি করছে, সেও কাপড় বুনছে। এবং তৃতীয় ছবিটিতে দেখো যে আমরা কি বলেছিলাম যে মেয়েরা তাদের নিজেদের ও পুরুষদের পরিধয় মানে যে কাপড়গুলো তারা পরে থাকে সেগুলো তারা নিজেরাই বুনে থাকে এবং বুনে নিজেরাই পরে থাকে। তাহলে এই তিনটি ছবি দেখে শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো, নিশ্চয়ই বুঝতে পারছো। এরপর আসো আমরা শিখন ফলের তৃতীয় প্রশ্নতে যাই। জামদানি শাড়ি আমাদের গর্বের বস্তু। তাহলে জামদানি শাড়ি আমাদের কেন গর্বের বস্তু সেটা আমরা একটু জেনে নিই। জামদানি শাড়ির বিশেষত্বের জন্য জামদানিকে আমাদের গর্বের বস্তু বলা হয়েছে। একসময় ঢাকায় মুসলিনের খ্যাতি ছিল দুনিয়া জুড়ে। মুসলিন বিলুপ্ত হলেও জামদানি তার স্থান কিছুটা হলেও ধরে রেখেছে। শাড়ির বুনন কৌশল, কাপড়ের বিশেষত্বের কারণে ঢাকায় জামদানি বিখ্যাত। এর মাধ্যমে বিশ্বে বাংলাদেশের সুনাম তৈরি হয়েছে। এ কারণে জামদানি শাড়ি আমাদের গর্বের বস্তু। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা তো অবশ্যই বুঝতে পারছো যে জামদানি শাড়ি আমাদের গর্বের বস্তু কেন। এখন উপরের ছবিগুলো একটু ভালো করে লক্ষ্য করো, লক্ষ্য করলে আরো ভালো করে বুঝতে পারবে। প্রথম ছবিটিতে দেখো, প্রথম ছবিটি দেখা যাচ্ছে যে একজন তাঁতি কি করছে, জামদানি শাড়ি বুনছে। দ্বিতীয় ছবিটিতে দেখো যে একজন তাঁতি হাতে কি, মুসলিন শাড়ি। প্রিয় শিক্ষার্থীরা, আমি এর আগেই বলেছিলাম যে মুসলিন শাড়ি এতই পাতলা ছিল যে হাতে নিলে হাত দেখা যায় এবং আংটির ভিতরে ঢুকালে আংটির এক পাশ দিয়ে ঢুকাবে আর এক পাশ দিয়ে বের হয়ে যাবে। এবং তৃতীয় ছবিটিতে দেখো যে জামদানি শাড়ির এতই চাহিদা ছিল যে একজন দোকানদার তার কি করছে, ক্রেতার কাছে জামদানি শাড়ি বিক্রি করছে।
এরপরে শিখন ফলের আমাদের চতুর্থ প্রশ্নটি ছিল স্বদেশি পণ্য কিনে হও ধন্য। এর বাস্তবায়নে আমাদের সকলের এগিয়ে আসতে হবে। এই কথাটির মানে কি? প্রিয় শিক্ষার্থীরা, আমরা আসলেই আমাদের নিজের দেশকে ভুলে গিয়েছি। ভুলে গিয়েছি আমাদের দেশের সকল জাতীয় পণ্য সামগ্রীকে। আমরা নিজের দেশের পণ্য সামগ্রী থেকে এখন বিদেশে জিনিসপত্র আমরা ব্যবহার করতে বেশি আগ্রহী। কিন্তু এটা কিন্তু ঠিক না। আমরা আমাদের দেশের পণ্যকেই আগে কি করব? প্রাধান্য দিব, তারপরে বিদেশি। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমাদের দেশের পণ্যকে আমরা কি করি না? ব্যবহার করি না। দেখা যায় যে বিদেশি পণ্য আমাদের কাছে এখন বেশি প্রাধান্য পায়। তাহলে এই কথাটির মানে কি? প্রাচীনকাল থেকেই গ্রাম বাংলার লোকশিল্প দেশ ও দেশের বাহিরে প্রসার লাভ করে, বিশেষ খ্যাতি অর্জন করে। এক সময় এদেশের কুটিরে আমাদের, কুটিরের অর্থ কি? কুটিরের অর্থ হচ্ছে ঘর। আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র তৈরি হতো। এদেশের মানুষ যেই সব জিনিস সানন্দে কিনত এবং ব্যবহার করত। নকশি কাঁথা ও জামদানি শাড়ি প্যারিসে আন্তর্জাতিক মেলায় চড়া দামে বিক্রি হওয়ার কথা বলা হয়েছে, অথচ স্বদেশে তার চাহিদা নেই। এবার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই বুঝতে পারছো যে এই যে প্রশ্নটার অর্থটা কি। আমি আগেই তোমাদেরকে একটু বলেছিলাম যে এখানে দেখো, নকশি কাঁথা ও জামদানি শাড়ি প্যারিসের আন্তর্জাতিক মেলায় কি হয়েছে? চড়া দামে বিক্রি হয়েছে। কিন্তু আমাদের দেশে এই শিল্পগুলো কি হচ্ছে? প্রায় বিলুপ্তই হয়ে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথম ছবিটিতে দেখতে পাচ্ছি, আমরা প্রথম ছবিটিতে কি দেখতে পাচ্ছি? দেখো, আমাদের অনেক ধরনের শিল্প। আর এই শিল্পগুলোকে কি বলা হয়? এই শিল্পগুলো বলা হয় মৃৎশিল্প। এবং দ্বিতীয় ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি দুইজন মহিলা কি করছে? কাঁথা সেলাই করছে। এটি হচ্ছে নকশি কাঁথা। আর তৃতীয় ছবিটিতে আমরা কি দেখতে পাচ্ছি? একটি সুন্দর, অনেক সুন্দর একটি ডিজাইনের এবং সুন্দর রঙের এবং সুন্দর মিশ্রিত কালারের একটি জামদানি শাড়ি। কি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পারছো তো? প্রিয় শিক্ষার্থীরা, আমরা তো এতক্ষণ পাঠটি পড়লাম এবং তোমরা আমার সাথে ছিলে। এখন তোমাদের জন্য একটি বাড়ির কাজ থাকবে। অবশ্যই তোমরা মনোযোগ সহকারে বাড়ির কাজটি করবে। তাহলে চলো আমরা বাড়ির কাজটি একটু দেখে নিই। সাকিরা বাবার সাথে বাণিজ্য মেলায় গিয়েছিল। বাবা কিছু বিদেশি জিনিস কিনে দিতে চাইল, কিন্তু সাকিরা দেশি মাটির তৈরি কিছু শৌখিন সামগ্রী কিনল, যেমন ফুলদানি, ছাইদানি, পিঠার ছাঁচ, হাঁড়িপাতি ইত্যাদি। তাহলে এই প্রশ্নের আলোকে তোমাদের প্রশ্নগুলো হচ্ছে, জামদানি কারিগরদের বসবাস কোন গ্রামে? বর্ষা মৌসুমে নকশি কাঁথা সেলাইয়ের উপযুক্ত সময় কেন? বর্ণনা করো। সাকিরার কেনা সামগ্রী আমাদের লোকশিল্প প্রবন্ধের যে দিকটি ইঙ্গিত করে তা ব্যাখ্যা করো। উক্ত ইঙ্গিতপূর্ণ দিকটি আমাদের লোকশিল্প প্রবন্ধের একমাত্র দিক নয়। উক্তিটি বিশ্লেষণ করো। কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাড়ির কাজটি তো লিখে নিয়েছো? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের অবশ্যই ধন্যবাদ। তোমরা বাসায় থাকবে, নিরাপদে থাকবে এবং পরিবার নিয়ে সুস্থ এবং স্বাভাবিক থাকবে। সবাই বারবার সাবান দিয়ে হাত ধোবে এবং ভুলে গেলে হবে না যে আমরা একটি বৈশ্বিক মহামারীর মধ্য দিয়ে সময় অতিক্রম করছি, যে বৈশ্বিক মহামারীর নাম হচ্ছে করোনা ভাইরাস। তাহলে তোমরা প্রয়োজন ছাড়া ঘরের বের হবে না।
সবাই ভালো থাকো, সুস্থ এবং স্বাভাবিক থাকো। বেঁচে থাকলে আবার দেখা হবে। সবাইকে আল্লাহ হাফেজ। ধন্যবাদ।